नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स महाकारुणिको नातो हिताय सब्बपाणिनां पूरयित्वा परमी सब्ब पातो सम्बोधिमोत्तमां जयन्तो बुद्धयामूले शैक्यनं नन्दिवर्धनो एवं तुयं जयो होतो जयशो जयमंगले। आज के দিল্লিতে যে অল ইন্ডিয়া বৌদ্ধ সমন্বয় সংঘ তৈরি হয়েছিল তারই একটি শাখা পশ্চিমবঙ্গ বৌদ্ধ সমন্বয় সংঘ। সেই সমন্বয় সংঘের আজকে প্রথম অধিবেশন বা প্রথম সভা। এই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে একটি ঝড় উঠেছে, সধম্যে প্রত্যাবর্তন করার ঝড়। এই হিংসাশ্রয়ী মনোবাদী অপসংস্কৃতি দালালদের হাত থেকে আমাদের সেই সুসংহত ভারত, বাবা সাহেবের সেই প্রবুদ্ধ ভারতের স্বপ্ন দেখছে আজকের বহুজন সমাজ। তারই প্রেক্ষিতে আজকের বাবা সাহেবের পদধূলি ধন্য এই ভারত সভা হলে আজকের আমরা রাজ্য সম্মেলন করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা আমরা খুবই গর্বিত এবং আনন্দ বোধ করছি আপনাদের উপস্থিতিতে। দেবতার মন্দিরে পূজারি ব্রাহ্মণ দুয়ার আটি দিলে পান্ডা ফেলেছে পূজার ডালি লবে না দেবতা শূদ্রের অঞ্জলি খুলেছে সেই মিথ্যাচারী পূজারি বলেছে সেই মিথ্যাচারী পূজারি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা বৌদ্ধ ধর্ম বলে একটা বই আছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, নামটা খুবই পরিচিত। ভারতবর্ষের আইএস, তখন নাম ছিল আইসিএস, আইসিএস এর মধ্যে তিনিই প্রথম ভারতীয় আইসিএস। তো তার একটা বইটা, সেই বইটাতে একটা মুখবন্ধ দিয়েছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর যে মুখবন্ধ থেকে আমি পড়ছি একটুখানি, আপনারা দেখুন। আর আজ আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস বলতে প্রধানত বৌদ্ধ যুগের ইতিহাসই বুঝি, আর হিন্দু কলাবিদ্যা বলতে বৌদ্ধ কলাবিদ্যাই বুঝি। আমরা হঠাৎ আবিষ্কার করেছি যে ভারতবর্ষের বৌদ্ধ যুগ হচ্ছে এদেশের সভ্যতার সর্বাপেক্ষা গৌরবমণ্ডিত যুগ। আমরা কথায় কথায় বলি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবার যিনি বলছেন তাকে প্রশ্ন করুন, সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা কোন যুগে নিয়েছিল? সেটা কি বৈদিক যুগে? বৈদিক যুগ বলে কোনো ঐতিহাসিক তত্ত্বের অস্তিত্ব আছে কি? আসলে জানেন তো, সেটা হচ্ছে যে ভারতবর্ষে দুটি সাংস্কৃতিক ধারা চলেছে। একদিকে একটি ধারা চলেছে যে ধারাটি সবসময় মানুষকে তার নিজের কাতার থেকে, নিজের যে দল থেকে তাকে বাদ দিতে দিতে গেছে, যাকে সে পরিত্যাগ করতে করতে গেছে। আর আরেকটি ট্র্যাডিশন, সেটা হচ্ছে যে মানুষকে টেনে নিতে নিতে এগিয়েছে। প্রথম ধারাটি হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ধারা, আর যে ধারাটি মানুষকে সঙ্ঘবদ্ধ করতে করতে তার নিজের দিকে আকৃষ্ট করতে করতে এগিয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের শ্রমণবাদী ধারা, যার প্রধান ধারা হচ্ছে বৌদ্ধবাদী ধারা। एवं तुयं जयो होतो जयशो जयमंगले। আমি মঞ্চে উপস্থিত ভন্তে মহাশয়দের আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আর দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত মানুষ
বৌদ্ধবিহার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আন্তরিক একান্ত প্রয়াসে সেই বৌদ্ধবিহারকে মুক্তি করার জন্যে নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন, তাদের আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে আমাদের সম্পদ আমাদের হাতে নেই, এই কথাটা আমাদের প্রতিবেশী, আমাদের সমাজের মানুষকে জানাতে হবে। কি করে আমরা বৌদ্ধবিহার দখল করতে পারি? শুধু বৌদ্ধবিহার নয়, তিরুপতি, বদ্রীনাথ, তারপরে অমরনাথ, পুরীর মন্দির, এ সমস্ত কিছু বৌদ্ধমঠ ছিল এক সময়, এগুলো সবরা দখল করেছে, আমাদের সম্পদ দখল করেছে। যদি বৌদ্ধবিহার আমরা উদ্ধার করতে পারি, ব্রাহ্মণ মুক্ত করতে পারি, তাহলে আমরা ওরা যেভাবে ভারতবর্ষটাকে দখল করেছে, এই মঠগুলোকে দখল করার মাধ্যমে সেইভাবে আমরা ওদের উৎখাত করতে পারি, আমাদের ঋত সর্বস্ব ফিরে পেতে পারি। আমরা পুরুলিয়া থেকে এসেছি। আমাদের শ্রদ্ধেয় বাবলু বাউরি তিনি একটি ব্যক্তিগত কাজে, খুব আর্জেন্ট কাজে তিনি আসতে পারেননি, তার জন্য আমরা দুঃখিত। আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ উন্নয়ন সমিতি পক্ষ থেকে আমরা যে আমাদের জাতির যে ইতিহাস আমরা জেনেছি, আমাদের জাতির একজন শ্রদ্ধেয় লেখক সুনীল কুমার দাস বৌদ্ধ তন্ত্র মতে বাউরি জাতির ইতিহাস, সেখানে আমরা আমাদের জাতির একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে বাড়ির সামনে আমরা একটা তুলসী মঞ্চ তৈরি করি। সেই তুলসী মঞ্চটা কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা বৌদ্ধ স্তূপেরই নামাঙ্করণ। আমরা যেটা আমাদের পূর্বপুরুষরা যেটা বৌদ্ধ মন্দির হিসেবে, সেই স্তূপ হিসেবে সেই তুলসী মঞ্চকে পুজো করে আসছে। এবং সেইখান থেকে আমরা যে বাউরি জাতি চুয়ার বিদ্রোহে যে অংশগ্রহণ করেছিল, ভারতবর্ষে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি বলা হয়, সেই চুয়ার বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম। সেখানে বাউরি জাতিকে একটা চুয়ার জাতি হিসেবে আখ্যা দেওয়া হয়, তার একটা ব্যাখ্যাও আছে। দেখুন, বৌদ্ধ যে সকল মন্দিরগুলো আছে তাদের যে গঠন প্রণালী এবং আমাদের বাউরি জাতির যে খড়ের ছাউনি দিয়ে যে গ্রামাঞ্চলে যে সকল বাড়িগুলো হয় তার বৈশিষ্ট্যটা একই রকম। সেইখান থেকে যে কথাটা উঠে এসেছে, যে শব্দটা চোয়ারা থেকে চোয়ার, এইভাবে যে চোয়ার জাতির একটা হিসেবে আমরা মানে ইতিহাসে একটা সাক্ষী বহন করে আসছি। এবং সাথে সাথে বলি যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, যেটা আমাদের আজকে সবার মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বিটি অ্যাক্ট 1949। সেই রিপিলের জন্য আমরা আজকে সমবেত হয়েছি। এবং তার সাথে সাথে বলি যে আমরা একেবারে যে পরিবার থেকে উঠে এসেছি, সেই পরিবারের সদস্যদেরকে আগে প্রথমে বোঝাতে হবে, আমাদের ইতিহাসকে জানাতে হবে, বুদ্ধের যে দর্শন, সেই দর্শন সম্পর্কে তাদেরকে আকৃষ্ট করতে হবে, তাদেরকে আগে তাদের মত বিনিময় আগে প্রয়োজন। নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে এবং তার সাথে সাথে নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, আগে তাদেরকে বোঝান। তাদেরকে বোঝালে আমাদের জনসংখ্যা অনেক হারে বৃদ্ধি পাবে, আমরা নিজেদের পরিচয়টাকে আরো ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারবো। এইটুকু সকলের কাছে অনুরোধ। এবং একটা কবির ভাষায় আছে যে রাজা আসে রাজা যায়, মুখোশের রং বদলায় ঢং বদলায়, কিন্তু আমরা যে দলিত নিপীড়িত শোষিত সমাজের মানুষ, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? না, আমরা যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বসবাস করছি, সেই একটা শোষণ যন্ত্রের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজের অস্তিত্বকে আমরা নিজেদের ক্ষুণ্ণ করে ফেলেছি। কারণ আমাদের চরিত্র গঠন নেই। সেই চরিত্র গঠন যদি করতে হয়, সেটা একটা বুদ্ধের মতাদর্শের দ্বারাই সম্ভব। সেই চরিত্র গঠন আগে প্রয়োজন। কারণ চরিত্র গঠন যদি হয়, তাহলে দেখবেন আপনারা এই যে আমাদের যে বৃহত্তর এই যে বৌদ্ধ প্রভুত্ব ভারত গড়ার যে আমাদের বাসনা, আমাদের যে মনের চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারে আমাদের চরিত্র গঠনের মধ্য দিয়ে। বন্ধুগণ, 11টা থেকে বক্তব্য শুনছি। আজকে এই সভার
দুটো মূল উদ্দেশ্য। প্রথম হলো ফেব্রুয়ারি মাস থেকে যেটা বুদ্ধগয়া আন্দোলন চলছে, সেটা হলো মেন আমাদের লক্ষ্য, যেটা আজ প্রায় 7-8 মাস হয়ে গেছে। বিহার সরকার অথবা কেন্দ্রীয় সরকার আমাদের যারা ওইখানে বুদ্ধিস্ট অথবা মানতে সাহেব যারা বসে আছেন, কেন বসে আছেন, কি দাবি আমাদের জানা সত্ত্বেও তারা কিন্তু কর্ণপাত করছেন না। এই আন্দোলনটাকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে ফেব্রুয়ারি মাসে আমিও বুদ্ধগয়ায় গিয়েছিলাম। আমাদের মন্ত্রী সাহেব অরুণ বড়ুয়া সাহেব উনি ছিলেন ওইখানে, আমরা গিয়েছিলাম। সেই সময় বলেছিলাম কি অন্তত আমরা পশ্চিমবাংলাও এইটাকে নিয়ে আমরা একটা মঞ্চে এসে আমাদের আন্দোলনটাকে যাতে আরও জোরালো করা যায় পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে। তো আমি হুগলি জেলায় এখানে রিপ্রেজেন্ট করতে এসেছি। রাজ্য পরে জেলাগুলিতে যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি যতটুকু পারবো আমাদের যেটা অধিকার, বিটি অ্যাক্ট 1949কে কীরকমভাবে উচ্ছেদ করা যাবে সেটাকে নিয়ে আমাদের মূল উদ্দেশ্য। এই যে আজ বিএসএস অর্থাৎ বুদ্ধিস্ট সমন্বয় সংঘ তৈরি হয়েছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন সংগঠন আছে এবং বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি সমাজে বিভিন্ন সাংস্কৃতিকভাবে, তারই একটা স্ফুলিঙ্গ দেখা দিয়েছে এই মহাবোধি মহাবিহার আন্দোলনের মাধ্যমে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মহাবোধি মহাবিহারকে কিভাবে ভারতের যারা বুদ্ধ অনুযায়ী আছেন তাদের কাছে ফিরিয়ে আনা যায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই বিএসএস গঠিত হয়েছে। এবং সেই ব্যাপারে যে উদ্যোক্তা এখানে আছেন, ভান্তে ডক্টর সুমন পাল, ভান্তে বিনয় রক্ষী এবং শরদিন্দু বিশ্বাস, আমি সকলের কাছে আমার ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শুধু এইটুকুই বলবো, বুদ্ধের যদি কে আপনারা যদি জানতে পারেন তাহলে কিন্তু বাবা সাহেবকে জানতে পারবেন। কারণ বাবা সাহেব সংবিধানের মাধ্যমে সম্পূর্ণভাবে বুদ্ধের দেখানো নির্দেশিত পথেই মানব কল্যাণে তিনি এই সংবিধান রচনা করে গেছিলেন। আর আজকে আমরা যে বিভিন্নভাবে দুঃখের সম্মুখীন হই, এই যে একটু আগে আমাদের অরুণজ্যোতি ভান্ত বললেন যে এই দুঃখ নিরোধ করা যাবে কি করে। আপনি যদি নিজেই প্রবুদ্ধ না হন তাহলে সমাজকে আপনি কি দেবেন? আর একটা কথা সবচেয়ে বড়, যেটা পঞ্চশীলের মাধ্যমে আছে, যে মিথ্যা কথা বলা যাবে না। মোসা বাধা এমনই শিক্ষা পদ সমাধি আমি, এই যে কথাগুলো যারা বিশ্বাস না করে এই মঞ্চে ভাষণ দিয়ে, তারা সমাজের কতটুকু কি করবে এটা একটু ভাবার সময় এসছে। অতএব এই বিএসএসকে যদি শক্তিশালী করতে হয়, আপনাদের প্রত্যেককে নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে হবে, প্রবুদ্ধ করতে হবে, তবেই আপনি সমাজকে করতে পারবেন। এই ভগবান বুদ্ধ হচ্ছে এই ভারতের খাঁটি দুধ। সেই খাঁটি দুধ থেকে আমরা ছানা, মাখন, এটা সেটা করে মানুষের কাছে প্লেস করছি, কিন্তু খাঁটি দুধটাকে আমরা চিনতে পারছি না। এটা আমাদের দুঃখ, এটা আমাদের যন্ত্রণা। এই যন্ত্রণা চার দেয়ালের ভিতরে রাখলে হবে না, এই যন্ত্রণাটাকে বাইরে প্রচার করতে হবে। সম্রাট অশোকের সময় বৌদ্ধ মতাদর্শ যেভাবে প্রচার পেয়েছিল, উনি ছিলেন একটা রাষ্ট্রশক্তি। সেই জন্য বাবা সাহেব বলেছেন, আপনারা পার্লামেন্টের যে প্রতিকৃত যেটা আছে তার স্ট্যাচু আঙুল দিয়ে বলে দিচ্ছে যে ওই গণতন্ত্রের মন্দিরটাকে দখল করো, তবেই তোমাদের মুক্তি। আজকে যদি আমাদের বহুজন সমাজের এই গণতন্ত্রের মন্দির দখল করতে পারত, তাহলে এই বৌদ্ধ বিহার আমি মনে করি চুটকিতে আমরা নিয়ে নিতে পারতাম। আমরা স্বধর্মে প্রত্যাবর্তন করছি। আজকে আপনারা ভাবুন না, একটা রাষ্ট্রশক্তি হিন্দু 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 করে
পরস্পর রাজ্য দখল করছে। কিন্তু আমরা গর্বের সাথে বলতে হবে আমি পৌন্ড্র, আমি পোদ, আমি বাগদি, আমি অমুক, আমি হাড়ি, আমি বাউরি, গর্বের সাথে এটা বলতে হবে। কারণ ভারতবর্ষটা আমাদের, ভারতবর্ষটা ওদের নয়। ওরা বাইরে থেকে এসে কবজা করে আমাদেরকে এইভাবে অবহেলিত করেছে। আজকে আমাদের মাথা তুলে দাঁড়াবার সময় এসেছে, তার একটা অশনি সংকেত দেখা দিয়েছে। আজকে আমাদের এই বৌদ্ধ বিহার আন্দোলনের মাধ্যমে আমাদের একত্রিত হবে। আমি আবারও অনুরোধ করব, যতদিন না ওই গণতন্ত্রের মন্দিরটাকে আপনারা দখল করতে পারবেন, আমরা দখল করতে পারবো, ততদিন এই বহুজন সমাজ নিপীড়িত হবে, লাঞ্ছিত হবে এবং গোলাম হয়ে থাকবে। সবার আগে আমাদেরকে ইউনাইটেড হতে হবে। আমরা ইউনাইটেডের কথা বলি, কিন্তু আমরা পদের লোভে, ক্ষমতার লোভে আর একটা পার্টি তৈরি করে দিই। আজকে যারা আছেন তাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা পদের লোভে সেক্রেটারি হব না, প্রেসিডেন্ট হব না, ক্যাশিয়ার হব, এই সবগুলোকে ভুলে গিয়ে একটা ছাতার তলায় আসতে হবে। একটা ছাতার তলায় এসে একটাই কাজ করতে হবে। অতএব যে এতগুলো দল হয়েছে, এতগুলো দল যেন না থাকে, একটাই দল তৈরি করতে হবে আমাদের। এখন একটাই লড়াই করতে হবে। আর এটা বাবা সাহেব বলে গেছিলেন যে যতক্ষণ আপনারা গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করতে পারবেন না, ততক্ষণ আপনাদের উদ্দেশ্য সফল হবে না, আপনারা কোনো অধিকার পাবেন না। তো তার জন্য আমাদেরকে লোক সংখ্যা বাড়াতে হবে, এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর যত লোক সংখ্যা বাড়বে তত গভর্নমেন্টের উপর চাপ থাকবে। কারণ আপনারা জানেন যে একটা জাতি আছে, একটা ধর্মের লোক আছে, তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর স্টেট গভর্নমেন্ট বলুন, তাদেরকে তেলিয়ে চলে, তাদের কথা মেনে চলে, কারণ তারা একসাথে অনেক ইউনাইটেড। অতএব আমাদের বৌদ্ধদের, আম্বেদকরবাদীদের, বৌদ্ধবাদীদের একত্রিত হতে হবে। আপনাদের অস্তিত্ব ছাড়তে হবে, আপনাদের অস্তিত্ব ছেড়ে বুদ্ধের অস্তিত্বকে আনতে হবে। আপনাদের পদের লোভকে ছেড়ে দিয়ে, তাই না, এইটা করতে হবে। আমাদের মেন সমস্যা এই জায়গায় যে আজকে আমি পদ পেলাম না, তাই আমি একটা অন্য দল তৈরি করলাম। কারণ আমি দীর্ঘদিন ধরে ST/SC সংগঠনে আছি, আমি তাদের নাম বলবো না। তারা যখন সেক্রেটারি পদে 5 বছর ছিলেন, তাদেরকে যখন সরিয়ে দেওয়া হলো, তারা গিয়ে একটা নতুন টিম তৈরি করলেন। এবং এই যে ডিভাইডেশন রুল, এটা কিন্তু কেবল যে আমরা চাইছি তা নয়, বাইরের শক্তি এসে এটা চাইছে। দেশের কল্যাণ করেছে বুদ্ধ, বলেছে সাম্যের বাণী, আলোর দিশা দেখালো তিনি, দেশে ভরেছে গ্লানি। শান্তি মৈত্র মানবতা পথ দেখালো গৌতম বুদ্ধ, রোহিণী নদীর জল নিয়ে চায়নি কখনো যুদ্ধ। মানুষ হয়ে মানুষের জন্যে করেছে মহান কাজ, পথ প্রতিষ্ঠা মঞ্চমালা করতে চায়নি রাজ। অশোক ছিল দেশের সম্রাট, কলিঙ্গ করেছে জয়, বুদ্ধ দর্শনে পেয়েছে শিক্ষা, বিদ্বেষ ভালো নয়। বদলে গেছে রাষ্ট্র ক্ষমতা, দুর্নীতি চলে দেশে, অলিক কথায় মগজ ধোলায় বিদেশি আর্য এসে। বুদ্ধ এনেছে অহিংসা ধর্ম, ভেদাভেদ নেই জাত, প্রকৃতির নিয়মে জন্ম মৃত্যু, দেবতার নেই হাত। বুদ্ধ নিজেকে দেবতা ভাবেনি, চেয়েছে মানুষের ভালো, আত্মা মুক্তি বলেছে ভ্রান্ত, জ্বেলেছে জ্ঞানের আলো। মহাবোধি মহাবিহারের যে মুক্তি আন্দোলন, এই আন্দোলনের সাথে আমি 2023 থেকে জড়িত হয়ে আছি। আমাদের নর্থ ইস্টে থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, প্রত্যেক স্টেটে থেকে মহাবোধির জন্য দিনরাত্র করে সমর্থন দিয়ে যাচ্ছে। আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি বুদ্ধগয়ার বিষয়ে ডাইরেক্ট বলি। মহাবোধি মহাবিহারের মধ্যে যে রাজ্যপাল এসে যেই ঘটনাটা, যে কাণ্ডটা করে দিয়ে গেছিলেন, এটা কিন্তু আমাদের সমস্ত বৌদ্ধ জাতির উপরে যেমন একটা তামাচা দেওয়া হয়েছে। তা আমরা যদি এত কিছু দেখে যদি চুপ হয়ে এখন বসে থাকি, ভবিষ্যতে কিন্তু মহাবোধি মহাবিহার আমাদের হাত থেকে হারিয়ে যাবে। কারণ অনেক কিছু আমার চোখের সামনে আমি দেখে এসেছি। 13ই মেতে মহারাষ্ট্র থেকে কিছু মহিলারা এসেছিলেন যে মহাবোধির মধ্যে আগামী 12 মেতে রাজ্যপাল যে ঘটনাটা করে দিয়ে গেছিল, তার উপরে একটু
কয়েকটা কথা বলেছিলেন। এইগুলো বলার কারণে মহিলাদেরকে বিটিএমসিরই লোক বলবো না কার লোক বলবো আমরা জানি না, না প্রশাসনেরই লোক, মহিলাদেরকে মারধর করে। নিজের তীর্থস্থানে গিয়ে ভালো মতন করে দর্শন করারও আমাদের মানে আমরা নিজেদের মতন করে আমরা দর্শন করতে পারছি না, ওনারা মানে আমাদের উপরে এত হাবি হয়ে আছে। আর বিশেষ আমার চোখের সামনে মহিলাদেরকে চুলে ধরে মহাবিহার থেকে টেনে বের করে নিয়ে গেছে। কেন কেন এনারা এইসব কাণ্ড করবে? আমাদের ধর্মস্থানে গিয়ে কি আমরা কি ভালো মতন কি বন্দনাও করতে পারবো না? আমরা কি ভগবান বুদ্ধের সামনে গিয়ে একটু বসতেও পারবো না? ওনারা শুধু গেছিলেন যে পঞ্চপাণ্ডব যেটা বলে ওনারা বলে যাচ্ছিল, শুধু সেটার দেখার জন্য গেছিল যে সেখানে কি পঞ্চপাণ্ডব আছে না শুধু আমাদের ভগবান বুদ্ধের মূর্তি আছে, সেগুলো দেখতে যেতে চাইছিল, ওনাদেরকে ঢুকতে দেয় নাই। তো এখন আমরা যদি এত সব কাণ্ড দেখে যদি চুপ হয়ে থাকি, ভবিষ্যতে কিন্তু আমাদের এই ধরন আমাদের হাতে থাকবে না। আর আমি এই আন্দোলনের সমর্থন করার জন্য আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করব, নিবেদন করব, আপনারা দলে বলে বুদ্ধগয়াতে পৌঁছান আর আমাদের ধর্মস্থান যাতে আমাদের কাছেই থাকে, এটার জন্য আপনারা সবাই এগিয়ে আসেন। আর আমাদের অনেক আগে থেকে গত বছর আমরা চেষ্টা করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসে সবাইকে নিয়ে একটা আমরা মিটিং করি বা মহাবোধি মহাবিহারের বিষয়গুলো আপনাদের সামনে রাখার জন্য, কিন্তু আমরা সময়ের অভাবে আপনাদের সাথে দেখা করতে পারি নাই। আর আমি এখন শরদিতু বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওনার মাধ্যমে আপনাদের সাথে দেখা হয়েছে। আর আমি সামাজিক সংঘের তরফ থেকে হয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা যারা মূল্যবান সময় দিয়েছেন এখানের মধ্যে। আর আপনাদের কাছে একটাই আশা থাকলো আমার, মহাবোধি মহাবিহারের মুক্তির আন্দোলনের জন্য আপনারা যেইভাবে হোক যেখান থেকে হোক দলে বলে পৌঁছান। আর না হলে কিন্তু একটাই কথা মাথায় রাখবেন, এই ধরন আমাদের হাত থেকে বের হয়ে যাবে। একটাই কথা, যখন বন্যা আসে, কোনটা খালের জল, কোনটা নদীর জল, কোনটা ফুটপাতের জল, তার কোনো জাত থাকে না। কে আকাশনামার আন্দোলন, কোনটা বিনয়াচর্যের আন্দোলন, সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা চাই মহাবোধি মহাবিহার বৌদ্ধদের হাতে দিতে হবে, বৌদ্ধদের হাতে দিতে হবে, এটা আমার অধিকার। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা বৌদ্ধ মন্দিরের জন্য আমরা আন্দোলন করে যাব এবং আমাদের অধিকারকে আমরা ছিনিয়ে নেব। বলতে পারেন অহিংসার পূজারী আমরা, কিন্তু বুদ্ধদেব একটা কথা বলেছেন, সেটা কি? ঝুঁকো লেকিন রুকো। ঝুঁকবো আমরা নিশ্চয়ই, কেন ঝুঁকবো না, কিন্তু রুখতেও হবে আমার। চিরকাল যদি আমরা ঝুঁকে থাকি, আমাকে তারা পুল বানাবে, আমার পিঠের উপর দিয়ে তারা হাঁটবে, আমার মাথার উপর দিয়ে তারা হাঁটবে। তাই বুদ্ধ বলেছেন ঝুঁকো লেকিন রুকো। আমরা আহ্বান করবো, এটা আনন্দের বিষয়, সুখকর বিষয় যে নূতনভাবে চিন্তা ভাবনা হচ্ছে বৌদ্ধ ধর্মকে প্রতিষ্ঠিত করা। এই কথাটা এর আগেও বললেন যে নববুদ্ধ পুরনো বৌদ্ধ বলে কিছু নেই। হ্যাঁ, বুদ্ধ ঘরে জন্ম না গ্রহণ করেও বুদ্ধর নীতিকে যদি আমি মেনে চলতে পারি, পঞ্চশীলকে যদি আমি মেনে নিতে পারি, যদি আমি অষ্টশীলকে মানতে পারি, তাহলে নিশ্চয়ই আমি বৌদ্ধ। আমরা জন্মগত বৌদ্ধ হিসেবে পরিচয়ে বড় নয়, আমার কর্মের উপরেই হবে আমার বৌদ্ধের পরিচয়। বৃষ্টি স্নাত অপরাহ্নে আমরা যারা মহাবোধি মহাবিহারকে আমাদের দখলে আনার জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছি, প্রত্যেককে আমার অগ্রিম অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন। যারা আজ এখানে এত বৃষ্টি উপেক্ষা করেও এখানে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র আমরা যেহেতু বৌদ্ধ, আমাদের সেই বৌদ্ধ পরিচয়টা বজায় রাখার জন্য সারা ভারত জুড়ে যে আন্দোলন চলছে তারই একটি অংশ হিসাবে আমরা আজ ভারত সভা হলে উপস্থিত হয়েছি। এবং এটা মনে রাখবেন, ভারত সভা হল এমন এক হল যেখানে বহু সংগ্রামের জন্ম হয়েছিল। স্বাধীনতা আমাদের এমনি এমনি আসেনি, এই ভারত সভা হলেই আমাদের বহু সৈনিক, বহু স্বাধীনতা সংগ্রামী এখানে উপস্থিত হয়েছিলেন। আপনারা চতুর্দিকে তাকিয়ে দেখতে পারেন, তাদের ছবি কিন্তু এখানে টাঙানো রয়েছে। বুদ্ধকে অপদস্থ করার চেষ্টা আজ থেকে নয়, 1200 সাল থেকে শুরু হয়েছে, 900 বছর ধরে এখন অবধি চলছে। এবং এই চলতে চলতে এমন একটা অবস্থা হয়েছে, আমাদের সমস্ত মন্দির দখল হয়ে গিয়েছে। আপনারা জানেন, যারা ইতিহাস পড়েছেন,
পুরো বাংলাটাই কিন্তু বৌদ্ধদের দখলে ছিল, যার শ্রেষ্ঠ একটা উদ্ভাবন হয়েছিল আপনারা জানেন, কেউ গেছেন কেউ যাননি কিন্তু দেখে আসবেন, সেটা অবশ্যই মোগলমারি। মোগলমারিতে আমাদের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছিল এবং আমরা অবাক হয়ে যাই যখন আমরা কোঙ্কন দিঘিতে যাই, যখন আমরা ভরতপুরে যাই, কর্ণ সুবর্ণে যাই, যখন আমরা অন্যান্য আরও মুর্শিদাবাদের যেটা আছে আরও একটি বৌদ্ধ মন্দির আছে জগজীবনপুর, সেগুলো সব দখল হয়ে গিয়েছিল। আমাদের ঢুকতে পর্যন্ত দিত না, যে যদি আমরা পাছে ওদের খবর টবর করে দিই তার জন্য ওরা ভয় পেত। এবং আপনারা শুধু ভারতবর্ষের বাংলা বলে নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন হয়েছে, যেমন শিরপুর মধ্যপ্রদেশ, যারা গিয়েছেন তারা জানবেন শিরপুরে যে বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে, স্থাপত্য রয়েছে কোশল রাজের আমলে, প্রসেনজিতের সময়। সেখানে কি হয়েছে আমি নিজে গিয়ে খুব তাজ্জব হয়ে গেছি, সমস্ত বৌদ্ধ স্থাপনার জায়গায় শিবলিঙ্গ বসিয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কার ইনস্টলেশন, মানে দেখে সাদা চোখে দেখে বুঝতে পারবেন যেটা শিবলিঙ্গগুলোকে নতুন করে বসানো হয়েছে। এটা আমার খুবই খারাপ লেগেছে, বিড়ম্বনা লেগেছে, প্রতিবাদ করেছি, কিছু লাভ হয়নি। আমি বুদ্ধগয়ায় ফিরে আসি, আরটিআই করেছি, আরটিআই করে জানতে চেয়েছি বিহার সরকারকে যে কেন এমন অবস্থা। ওরা বলছে তুমি বিহারের ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দাও। এবার ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, তারা আর কোনো জবাব দেয় না, ডিএম জবাব দেয় না, এক অদ্ভুত অবস্থা এখনও তাই। আমি শুনেছিলাম রাহুল সাংকৃতায়ন উনি কিন্তু একটা চেষ্টা করেছিলেন, তদানীন্তন প্রেসিডেন্ট যিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তো তাকে নিয়ে বলেছিলেন যে বৌদ্ধদের যে এরকম অবস্থা, তাহলে তোমরা একটা মিটিং করো। রাজেন্দ্র প্রসাদকে ডাকলেন, অনেককে ডাকলেন, রাজেন্দ্র প্রসাদ নিজেই হাওয়া, তিনিই আসলেন না, বলল না না তাহলে এরকমভাবে মিটিং করা যাবে না, উনি হাল ছেড়ে দিলেন। তো আজকে একটা শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। যাই হোক, একটা পশ্চিমবঙ্গের সমন্বয় সংঘ হয়েছে, সর্বত্র হবে, আন্দোলন চূড়ান্ত হবে। তবে হ্যাঁ, আমরা যেহেতু মৈত্রীতে বিশ্বাস করি, মৈত্রী রেখেই আমাদের আন্দোলন জয়যুক্ত হবে। অবিলম্বে না হলেও ধীরে ধীরে হলে আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে, কোনোভাবে হাল ছাড়লে চলবে না। এবং অদ্ভুত ব্যাপার, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বুদ্ধগয়ায় যখন আমি প্রথম বেড়াতে যাই, সরোজি বলে একটি ছেলে ছিল কেয়ারটেকার, সে আমাকে বলছে বুদ্ধমূর্তি নেবে? আমি বলছি বুদ্ধমূর্তি নেবো মানে? বলছে রাত্রেবেলা 10টার সময় সব পাচার হয়ে যায়, তুমি নিলে নিতে পারো। এই রকম বুদ্ধমূর্তি পাচার কিন্তু রাজেন্দ্রলাল মিত্রও করেছিলেন, যিনি বুদ্ধগয়ায় উদ্ভাবনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি রানাঘাটের লোক, তার বাড়িতে পর্যন্ত তিনি মূর্তি রেখে দিয়েছিলেন। এই হচ্ছে অবস্থা। আপনারা এটাও জেনে রাখুন, সারা ভারতবর্ষে যত নাথ আছে, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, গোরক্ষনাথ, সব কিন্তু আমাদের বৌদ্ধ স্থাপত্য, সব দখল হয়ে গেছে। আজকে কিন্তু বুদ্ধগয়া দখল করতে হবে, অন্যান্য সমস্ত জায়গাগুলো দখল করতে হবে। বাগেশ্বর যারা বেড়াতে গেছেন কখনো? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে বুদ্ধমূর্তির হাত কেটে ফেলা হয়েছে, মাথা কেটে ফেলা হয়েছে, সিঁদুর লেপে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা শিবের মূর্তি। অদ্ভুত ব্যাপার। আমরা বৌদ্ধরা যদি প্রতিবাদ না করি, অন্য কেউ কিন্তু প্রতিবাদ করতে আসবে না। সুতরাং আমাদের প্রতি পদে পদে এগোতে হবে, আন্দোলনকে সফল করতে হবে, জয়যুক্ত করতে হবে। আজ এই মঞ্চ থেকে এই শপথ নিন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমো বুদ্ধায়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। কাকু চন্দ সত্য বাহ, কোনাগমন রণজহ। কাকুদ চন্দ সত্য বাহ, কোনাগমন রণজহ। কশ্যপ শিরি সম্পন্ন, গৌতমা শাক্য পুঙ্গব। গৌতমা শাক্য পুঙ্গব। অর্থ বিশতি মে পুত্থা, নিব্বানা মতদায়ক। নিব্বানা মতদায়ক। নমামি শিরসা নিত্যং, তে মে রক্ষন্তু সর্বদা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি,
संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। साधु साधु साधु।